ফিনান্সিয়াল এডুকেশন বিষয়টি খুব কনফিউজিং জিনিস। কেন কি আপনি আলাদা আলাদা ফিল্ডের ব্যক্তির কাছে যাবেন, প্রত্যেকে বিভিন্ন রকমভাবে আপনাকে ফিনান্সিয়াল এডুকেশন বিষয়টি পড়াবে। আপনি যদি কোনো রিয়েল এস্টেট এজেন্টের ভিডিও দেখেন বা যদি কোনো রিয়েল এস্টেট এজেন্টের কাছে চলে যান, সে প্রথমে আপনার টাকাটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করাবে, বাকি সব কিছু বেকার তার জন্য। আপনি যদি কোনো ইন্স্যুরেন্স এজেন্টের কাছে চলে যান, সে বলবে আমি বোঝাচ্ছি আপনাকে ফাইন্যান্সিয়াল এডুকেশন, বলে আপনার প্রথমে ইন্স্যুরেন্স করাবে এবং চেষ্টা করবে আপনার পরিবারের সকলের ইন্স্যুরেন্স করানোর, এবং দেখাবে এই ইন্স্যুরেন্সের এত রিটার্ন, সেই ইন্স্যুরেন্সের এত রিটার্ন, এবং পরিশেষে এটাই বলবে যে এটাই ফিনান্সিয়াল এডুকেশন। আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড এজেন্টের কাছে চলে যান, সে আপনার টাকাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শেখাবে। আপনি যদি কোনো এফডি/আরডি এজেন্টের কাছে চলে যান, সে আপনার টাকাকে এফডি/আরডি করা শেখাবে। আপনি যদি কোনো ব্যাংক কর্মীর কাছে চলে যান, সে তার সেদিনকার যে টার্গেটটা আছে সেটি মেটানোর চেষ্টা করবে। অর্থাৎ ফিনান্সিয়াল ফিল্ডে যে যেটা কাজ করছে সেটা আপনাকে দিয়ে পূর্ণ করবে এবং বলবে এটাই ফাইন্যান্সিয়াল এডুকেশন। কিন্তু বিষয়টি এই রকম না। ফাইন্যান্সিয়াল এডুকেশনের বেসিক জিনিস হলো আপনার টাকা যেখানেই যাক আপনার টাকাকে বাড়তে হবে। সেটা রিয়েল এস্টেটে হতে পারে, এসআইপি হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, স্টক মার্কেট হতে পারে, ক্রিপ্টো হতে পারে। এই সবের সঙ্গে আমি টাকা বৃদ্ধির কথা বলছি, অর্থাৎ ওয়েলথ ক্রিয়েশনের কথা বলছি। এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি মোবাইল কেনেন 10,000, 20,000, 50,000, 1.5 লাখ টাকার মোবাইল, কিন্তু 200-400 টাকার স্ক্রিন গার্ড, 200-400 টাকার ব্যাক কভার। আপনি বাইক কেনেন লাখো টাকার বাইক, কিন্তু 1,000-2,000 টাকার হেলমেট। অর্থাৎ টাকা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টাকার প্রোটেকশান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সবের সঙ্গে আপনি টাকা বাড়ানোর কথা ভাবছেন, এসআইপি করছেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন, কোটি টাকার সম্পদ বানানোর স্বপ্ন দেখছেন। এই কোটি টাকা বানানোর জার্নিতে আপনি যদি না থাকেন কি হবে? আপনার যে কারেন্ট ইএমআই আছে, আপনার যে টাকাটা সঞ্চয় করেছেন সেটাকে দিয়ে কারেন্ট ইএমআই মেটাবে, কিছু এমার্জেন্সি কাজ থাকলে পরিবারের লোক সেই এমার্জেন্সি কাজটা করবে। এবার আপনিও শেষ, আপনার টাকাও শেষ। কি করবেন? আপনার থাকা বা চলে যাওয়া এই বিষয়টি আপনার হাতে নেই, কিন্তু আপনার সম্পদ যেটা কষ্ট করে এতদিন ধরে বানিয়েছেন সেটি না চলে যায়, এই বিষয়টি আপনার হাতে আছে। এখানেই রোল আসে ইন্স্যুরেন্সের। আমি 3টে ইন্স্যুরেন্সের কথা বলবো। 1 লাইফ ইন্স্যুরেন্স, 2 হেলথ ইন্স্যুরেন্স এবং 3 পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। ফার্স্ট আসি লাইফ ইন্স্যুরেন্সে। লাইফ ইন্স্যুরেন্স আপনি না থাকা অবস্থায় আপনার পরিবারকে একটা বড় সাপোর্ট করবে ফিনান্সিয়াল দিক থেকে। সেকেন্ড আসি হেলথ ইন্স্যুরেন্স। আপনি এতদিন ধরে কষ্ট করে টাকা সঞ্চয় করেছেন, যদি একটা পরিবারে মেডিকেল এমার্জেন্সি চলে আসে, সমস্ত টাকা শেষ হতে একটু সময় লাগবে না, তাই হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নিয়ে রাখুন। 3 পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সের প্রচার খুব কম, মাত্র 200-300 টাকার মাসে এই ইন্স্যুরেন্স করা যায়। অ্যাক্সিডেন্ট কখনো বলে আসে না, এই অ্যাক্সিডেন্টের কারণে অনেক কিছু হতে পারে। হাত পা ভেঙে যেতে পারে, ইনকাম লস হতে পারে, ডিসএবিলিটি হয়ে যেতে পারে, এই সমস্ত কিছু কভার করে এই পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। তাই এটিও অবশ্যই নিয়ে রাখুন। এবার যেখানে ছিলাম, ফিনান্সিয়াল এডুকেশন, টাকা বাড়ানোর কথা বলছিলাম। এই টাকা বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি। এখন বেশিরভাগ মানুষ ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স, এফডি/আরডি করে বসে আছে, যেখানে রিটার্ন 5-6%। ইনফ্লেশন যেখানে সরকার ঘোষণা করছে 6%, কিন্তু যদি লাইফস্টাইলকে দিয়ে ক্যালকুলেশন করা যায় সেখানে ইনফ্লেশন 8-10%। আপনি টাকা যেখানে রাখছেন আপনার টাকা 6-7% হারে বাড়ছে, কিন্তু ইনফ্লেশন 10% হারে বাড়ছে। আপনার টাকা কি আদেও বাড়বে? টাকা বাড়বে না, টাকা কমবে। এটা বলতে চাইছি না যে ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স খারাপ বা এফডি/আরডি খারাপ, সবার পারপাস আলাদা। আপনি এফডি/আরডি এমার্জেন্সি ফান্ড তৈরি করার কাজে ব্যবহার করতে পারেন। আপনি ইন্স্যুরেন্স মেন প্রায়োরিটি দিতে পারেন প্রোটেকশান, সেকেন্ডলি আপনি গ্যারান্টেড প্রোডাক্টে যেতে পারেন। তাই বলি আপনি পিওর প্রোটেকশান কিছু প্ল্যান নিন, তার সঙ্গে কিছু গ্যারান্টেড প্ল্যানও রাখতে পারেন, কিন্তু টাকা যেখানে রাখছেন সেটা ভালো করে দেখুন যেন মূল্যবৃদ্ধির থেকে বেশি রিটার্ন হয়, সেখানে টাকা বানাতে পারবেন, নাহলে আপনি টাকা বানাতে পারবেন না। বাস ফিনান্সিয়াল এডুকেশনের এতটুকুই বোঝার, আর কিছু না।